জাঙ্কুক আমাকে অনেক ধমকি ধামকি দিলেও আমি আপনার নাম তার কাছে প্রকাশ করিনি। তবে সে একজন ধুরন্ধর পুরুষ। আপনাকে বের করতে তার বেশি সময় লাগবে না, এটা আমি বুঝতে পেরেছি। মাহমুদ হাসান বসে আছে। তার সামনের চেয়ারে একজন কেতাদুরস্ত ব্যক্তি বসে আছে, যে মাহমুদের নিয়োগকর্তা। মিস্টার কিম নামজনকে তার নির্দেশে গুলি করেছিল মাহমুদ। সে চিলচক্ষুতে তাকিয়ে আছে মাহমুদের দিকে। তার ঠোঁটের কোণে শোভা পাচ্ছে চতুর হাসি। তুমি সত্যি বলছো? জিয়ন জাংকুককে সত্যি আমার বিষয়ে কিচ্ছু জানোনি তো? কোনো সামান্যতম ক্লুও দাওনি তো তুমি ওকে? না স্যার, আমি টোটালি মুখ বন্ধ করেছিলাম এই কয়দিন। আমি বুঝে গিয়েছিলাম আপনার পরিচয় জানার সাথে সাথেই জিয়ন জাংকুক তার শত্রুকে শেষ করতে দুইবারও ভাববে না। স্যার, আপনি আমাকে দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিন। আপাতত কিছুদিন আমি জিয়ন জাংকুকের চোখের আড়ালে যাই। এরপর সুযোগ বুঝে আবারও দেশে আসব। আমি অকালে প্রাণ দিতে চাই না, তাও আবার ওই জিয়ন জাংকুকের মতো জাতখুনির হাতে। সরি ভিক্টর, আমি তোকে বাঁচিয়ে রেখে নিজের জীবন রিস্কে ফেলতে চাই না। আমার নিজেকে বাঁচতে হলে তোকে এখন মরতে হবে। অপশন একটাই। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন। আমি আমি চিরকাল দেশের বাইরে থাকব। আপনাকে যে আমি চিনি সে কথা দুনিয়ায় কেউ জানবে না। আমার পরিবার আছে স্যার, আমার অবর্তমানে তারা পথে বসবে। আমার বৃদ্ধ বাবা মা পাগল হয়ে যাবে। আমি আপনার পরিচয় কাউকে জানাবো না স্যার। মাহমুদ হাসানের মতো খুনিও হাত জোর করে জীবন ভিক্ষা চাইছে, কিন্তু সেই ব্যক্তির মন এক বিন্দু নরম হলো না। সে মাহমুদ হাসানকে আর কোনো কথা বলার সুযোগই দিল না। নিমিষেই তার হাতে উদয় হলো ওয়ালথার পিপিকে। সে মুহূর্তের মধ্যে গুলি করলো মাহমুদের কপাল বরাবর। এরপর পেছনে দাঁড়ানো একজনের সাথে কথা বলতে থাকলো। রোহান, তুমি বডিটা শহরের বাহিরের একটা নালায় ফেলে এসো, কেউ যেন জানতে না পারে। এরপর তোমার কাজ হবে জিয়ন জাংকুককে ফাঁসানো। পুলিশ যাতে জানতে পারে গত বেশ কয়েকদিন ধরে মাহমুদকে জিয়ন জাংকুক আটকে রেখেছিল। আমি জিয়ন জাংকুকের ধ্বংস দেখতে চাই, তার ধ্বংসের কারণ হতে চাই আমি। খুবই হিংস্র দেখাচ্ছে কেতাদুরস্ত ব্যক্তিটিকে। তার মুখে রাগের বহিঃপ্রকাশ ঘটেছে। রোহান নামের ছেলেটি তার মালিকের এই রূপ দেখে ভয় পেয়ে গেছে। সে ভয়ে ভয়ে বলল, জি জি স্যার, আমি রাতের মধ্যেই ডেড বডির একটা ব্যবস্থা করে ফেলবো। সারাদিন জাংকুক ও তার দলের কয়েকজন পুরো শহর তন্ন তন্ন করে মাহমুদকে খুঁজে বেড়ায়, কিন্তু মাহমুদের কোনো খোঁজ পায় না। চিন্তায় জাংকুকের চোখ মুখ শুকিয়ে গেছে। ওরা রাস্তার ধারে বাইক নিয়ে বসে আছে, কেউই কোনো কথা বলছে না। এমন সময় নিস্তব্ধতা ভেঙে বেজে উঠল জাংকুকের ফোন। জাংকুক মলিন মুখে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ বল। ভাই, সেফ হাউসের গেটম্যান কিছুই বলতে পারছে না। সেও রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গিয়েছিল। ঘুম ভেঙেছে দুপুরের দিকে। ঘুম ভাঙলে তারা রায়হানকে দেখতে পায়নি। ব্যাস এতটুকুই। আমার এক সিনিয়র ফ্রেন্ড এই এরিয়ার এসপি, তাকে বলে আমি রায়হানের বডি দেখতে গিয়েছিলাম। আমার বয়সী ছেলে, তার কপালের মাঝখানে আর গলায় শুট করা হয়েছে। এর বেশি কিছু আমি জানতে পারিনি, তবে আমার ফ্রেন্ডকে বলে রেখেছি এই বিষয়ে কোনো ক্লু পেলে আমাকে জানাতে। ওই দিকের খবর কি ভাই? ওকে, তুই লেগে থাক। এদিকের কোনো খবর নেই, আমি দেখছি কি করা যায়। জাঙ্কুক ফোন কেটে দিয়ে মাথা নিচু করে কিছু একটা ভাবছে। ওর হিসেব মিলছে না কিছুতেই। কে করলো এত বড় বেইমানি? সাকিব, তুই বাসায় যা। তোর অবস্থা সুবিধার লাগছে না, তুই গিয়ে একটু রেস্ট নে। সুস্থ হলে আবার আসিস। ভাই, আপনাকে এভাবে রেখে আমি কোথাও যাব না। যেহেতু আমার উপস্থিতিতে একটা দুর্ঘটনা ঘটেছে, সেহেতু মূল দোষী আমি। তাই একটা রেজাল্ট না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। আমি একটু সচেতন থাকলেই এমন ঘটনা ঘটতো না। অপরাধ বোধ করে করে খাচ্ছে আমাকে। তোর কোনো দোষ নেই, আমি শত্রুকে ছোট ভেবেছিলাম। আমার আরো সাবধান হওয়া উচিত ছিল। তুই বাসায় যা, টাকাগুলো রাখ। যাওয়ার পথে কিছু ফল নিয়ে যাস। জাঙ্কুক কিছু টাকা বাড়িয়ে দিল সাকিবের দিকে। সাকিব নিতে না চাইলেও জাঙ্কুকের জড়াজড়িতে নিতে বাধ্য হলো। এরপর সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে আইয়ুর গোছ গাছ দেখে বেগম মাথায় হাত দিয়ে বসে আছে। মাছ মাংস সবজি থেকে শুরু করে বাড়ির কাছে ডাব নারকেল বাতাবি লেবু পেয়ারা কিছুই বাদ রাখলো না মেয়েটি।
আমরা চিটাগং যাচ্ছি, ঢাকা নয়। এত কিছু কিভাবে নিব? তো আমরা কি চিটাগং হেঁটে হেঁটে যাব? আমরা যেভাবে যাব জিনিসপত্র সেভাবেই যাবে। এত কিছু না নিলেই কি নয়? এত সব খাবার কতদিনে খাবে? সে চিন্তা আপনার না করলেও চলবে। সব খাবার একা আমিই খাবো। 7 দিনে সব সাবার করে দেব। আপনি শুধু বসে বসে দেখবেন। বগম কপাল চাপড়ালো আইয়ুর কথা শুনে। এই মেয়েকে বোঝানোর সাধ্য ওর নেই। মাহমুদের বডির পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে জিয়ন জাংকুক ও তার দলবল। জাংকুক রাগে ফুঁসছে। ওর সাথে বেইমানি করার সাহস কে করেছে? এখন অবধি সেটাই বের করতে পারেনি। আর যার বুদ্ধিতে এসব হচ্ছে সে অবশ্যই সাধারণ কেউ নয়। জাংকুক অতি বুদ্ধিমান শত্রুর পাল্লায় পড়েছে। বুদ্ধির খেলায় শত্রুকে না হারাতে পারলে ও নিজেই শত্রুর শিকার হতে পারে। খরচ হতে পারে নিজের জীবন। এখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে লোকজন সন্দেহ করতে পারে। জাংকুক চোখের ইশারায় সকলকে চলে যেতে বলে নিজেও বাইকে উঠল। নিরাপদ দূরত্বে সরে এসে জাংকুক ফোন দিল সুগাকে। একবার রিং হতেই রিসিভ করলো সুগা, যেন সে জাংকুকের ফোনের অপেক্ষাতেই ছিল। বলো ভাই, ওদিকের কি অবস্থা? ওদিস ডেড। কেউ বা কারা ওকে খালাস করে দিয়েছে। হোয়াট? এসব কি হচ্ছে? কে করছে এসব? আমি কি একবার আসবো ভাই? এখন আসার দরকার নেই। তুই বরং ওইদিকের খবর রাখ। গোপন কিছু থাকলে জানার চেষ্টা কর। এই মুহূর্তে আমার একটা শুধু ক্লুর প্রয়োজন, যেটা আমাকে নিয়ে যাবে খুনের কাছে। ভাই, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আর এইসব বিষয়ে বাসায় আলোচনা করো না। মামি ভাবি এসব শুনলে টেনশনে থাকবে। এই অবস্থায় ভাবির টেনশন নেওয়া ঠিক হবে না। আমাদের প্রিন্স যাতে সুস্থভাবে আসে সেই ব্যবস্থা তোমাকেই করতে হবে। রাখছি। তুই নিয়মিত ওইদিকের খবর রাখার চেষ্টা কর। সুগার সাথে কথা শেষ করে জাংকুক ফোন দিল রকির কাছে। রকিকে গোপন জায়গায় আসতে বলে ফোন রাখলো। রকির সাথে ওর গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। এদিকে নতুন সংসারে এসে গোছগাছ করতে শুরু করলো আইয়ু। বগম অফিসে গেছে। একা একা বসে থাকার চাইতে কাজ করাই শ্রেয়। বগম এখনো আইয়ুর জন্য কোনো হেল্পিং হ্যান্ড খুঁজে পায়নি, তাই আপাতত ওকেই সব কাজ করতে হচ্ছে। এতে অবশ্য আইয়ুর খারাপ লাগছে না। নিজের সংসারে কাজ করার আলাদা একটা আনন্দ আছে, যেটা বেশ বুঝতে পারছে ও। সারাদিন একটানা কাজ করে পুরো বাসা গুছিয়ে ফেলেছে। সন্ধ্যায় রান্নাঘরে ঢুকলো। বগম বাসায় আসার আগে ওকে রান্না শেষ করতে হবে। বগম বাসায় ঢুকেই কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইলো। পুরো বাসা ঝকঝকে তকতকে। ও বিয়ের আগে বাসাটায় উঠেছে। পুরো বাসা প্রয়োজনীয় আসবাবে সাজিয়েছে। তবুও তখন বাসায় ঢোকার পর এত পবিত্র অনুভূতি হয়নি ওর। আগের আসবাবপত্রগুলো সবই আছে, শুধু একজন রমণীর কোমল হাতের ছোঁয়ায় অদ্ভুতভাবে সৌন্দর্য ছড়াচ্ছে বাসাটা। বগম মুহূর্তেই বুঝে যায় একটা সংসার গোছাতে রমণীদের জুড়ি নেই। তারা নিমিষেই একটা সংসারের রূপ পাল্টে দিতে পারে। তাদের কোমল ছোঁয়ায় কোনো প্রস্তর কঠিন হৃদয়ও গলে জল হতে বাধ্য। শুনুন, একটা একটা করে সব আইটেম খেয়ে বলবেন কেমন হয়েছে। খাবার টেবিলে কয়েক রকমের খাবার দিয়ে বগমকে খেতে বলল আইয়ু। এত খাবার আমাকে খেতে বলছো তুমি? এগুলো আমার আগামী 7 দিনের খাবার। অসুবিধা নেই, আগামী 7 দিন এগুলাই আপনাকে খাওয়াবো। তাই কথা না বাড়িয়ে খেতে শুরু করুন। আইয়ুর কথার প্রতিউত্তর না করে বগম চুপচাপ খেতে শুরু করলো। আপনি এভাবে মন খারাপ করে বসে আছেন কেন? কিছু কি হয়েছে? সুগাকে মন মরা হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো জিমিন। সুগাকে এমন চুপচাপ থাকতে দেখে ওর ভালো লাগছে না। সুগা জিমিনকে মিথ্যা বলতে চাইছে না, আবার মেয়েটা চিন্তা করবে দেখে সত্যটাও জানাতে পারছে না। তাই ভেবেচিন্তে উত্তর দিল, অফিসে একটু ঝামেলা হয়েছে, সেজন্যই মনটা একটু খারাপ আছে। তুমি এত টেনশন করো না, আমার বুকে এসো তো, তোমাকে ঘুম পাড়িয়ে দিই। সুগার এমন আবদার অগ্রাহ্য করে এমন সাধ্য নেই জিমিনের। বাধ্য মেয়ের মতো সুগার বুকে মাথা রাখলো। সুগাও ভালোবেসে বুকে জড়িয়ে নিল তার রমণীকে। গভীর রাতে বুকে ভারী কিছু অনুভব করতে ঘুম ভাঙলো বগমের। চোখ মেলতেই দেখলো আইয়ু ওর বুকে মাথা রেখেছে। আইয়ুর এই অযাচিত আচরণ বগমের খারাপ লাগে না মোটেও। অথচ ও বিয়ের দিন পর্যন্ত ভেবে এসেছে মেয়েটাকে বোধহয় আপন করতে পারবে না। হয়তো ওর সাথে দূর ছায় আচরণ করবে, ভালোবেসে কখনো ছুঁয়ে দেওয়া হবে না এই মেয়েটাকে।
কিন্তু যখন আইয়ুই নিচ থেকে ওকে ছুঁয়ে দিয়েছে তখন একবারের জন্য খারাপ লাগেনি বেগমের। এই যে মেয়েটা প্রতি রাতেই ওর বুকে মাথা রেখে ঘুমায়, সেজন্য পুরো রাত পাশ ফিরতে পারে না বেগম। তবুও একটা বারের জন্য বিরক্ত হয় না সে, বরং মনে হচ্ছে ও বোধহয় আইয়ুর এমন আচরণের সাথে অভ্যস্ত হতে চলেছে। হয়তো এমনটাই চলবে রাতের পর রাত, এভাবেই কেটে যাবে অনেকগুলো বছর। এভাবে চলতে চলতে আয়ুকে একদিন ঠিকই নিজের থেকে ছুঁয়ে দেবে বেগম। আজকের এই অনাকাঙ্ক্ষিত ভালোবাসায় রূপ নেবে কাঙ্ক্ষিত ভালোবাসায়, যে ভালোবাসার অনলে দগ্ধ হয়ে দুজন নারী পুরুষ একে অপরের কাছে নিজেকে সঁপে দেবে। বেগম আজকাল অনেক ভেবে একটা কথা আবিষ্কার করেছে, ভালোবাসা বড্ড সংক্রামক। পাশাপাশি দুজন মানুষ বসবাস করতে গেলেই একজনের ভালোবাসা সংক্রামক ব্যাধির ন্যায় আরেকজনের মধ্যেও ধীরে ধীরে সংক্রামিত হয়। এই ব্যাধি থেকে মুক্তি নেই কভু কারো। মরণঘাতী ব্যাধির থেকেও ভালোবাসা নামক সংক্রামক ব্যাধি ভয়ঙ্করভাবে মানুষের অস্থিমজ্জায় মিশে যায়, তিলে তিলে দখল করে নেয় অপরজনের তনুমন। তখন সেই মানুষটা পুরো দুনিয়াকে তুচ্ছ মনে করে নিমিষেই। অনেকক্ষণ থেকেই আইয়ুর চুল বেগমের মুখমণ্ডলে আলিঙ্গন করতে চাইছে। সিলিং ফ্যানের বাতাসে তারা অবাধে এদিক ওদিক নাচানাচি করছে। বেগম কয়েকবার মাথায় এপাশ ওপাশ করেছে, কিন্তু ফলাফল শূন্য। বেগমের চিন্তার মাঝে একগাছা চুল ওর নাকে সুরসুরি দিতে লাগলো। হলো হাসি। বেগম চেষ্টা করেও হাসি রাখতে পারলো না। হাসির সাথে সাথে নড়ে উঠলো পুরো শরীর। ঘুম ভেঙে গেল আইয়ুর। হাই তুলে উঠে বসলো। ঘুম জড়ানো কণ্ঠেই বলল, এভাবে নড়াচড়া করছেন কেন? আমার ঘুম কি আপনার শরীরে অ্যালার্জি ডেকে আনে? একটা রাতও আপনার নড়াচড়ার জন্য নিশ্চিন্তে ঘুমাতে পারি না আমি। আইয়ুর অভিযোগ শুনে বেগমের চোখ কপালে। এ কি সৃষ্টি ছাড়া অভিযোগ! বিনা অপরাধে মেয়েটা ওকে কাঠগড়ায় তুলছে, এটা ওর ইগোতে লাগলো। শান্তশিষ্ট বেগমও হঠাৎই প্রতিবাদী হয়ে উঠেছে। আমি মোটেও নড়াচড়া করিনি, তুমি বরং আমার বুকে হুমড়ি খেয়ে ঘুমাচ্ছিলে, আর এই সুযোগে তোমার অবাধ্য চুলগুলো আমাকে খোঁচাচ্ছিল, তাই হাসি এসে গিয়েছে। তোমার ঘুমে আমার অ্যালার্জি নেই, বরং তুমি ঘুমালে তোমার পক্ষ থেকে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার সাথে পরোক্ষ যুদ্ধে নামে। রাতের এই কয়টা ঘন্টা তোমার মুখ বন্ধ থাকার জন্য তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে যায়। কোনো কিছুতেই তোমাকে আটকে রাখা সম্ভব নয়। এই শুনুন, মিথ্যা বলবেন না তো। আমি কোন দুঃখে আপনার বুকে ঘুমাবো? এত বড় বিছানা থাকতে আপনার খটখটে বুকে যাওয়ার ইচ্ছে আমার মোটেও নেই। তবে আমার মনে হচ্ছে আপনি বোধহয় চাচ্ছেন আমি আপনার বুকে মাথা রাখি, কিন্তু লজ্জায় বলতে পারছেন না। দেখি সরুন, আমাকে ঘুমাতে দিন। আয়ু ধপ করে শুয়ে পড়ল বেগমের পাশে এবং অল্প কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও গেল। আয়ুর কথা শুনে বেগম দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। এরপর নিজেও ঘুমানোর চেষ্টা করলো। গভীর রাতে আবারও নিজের বুকে আইয়ুর অস্তিত্ব টের পেল বেগম। ঘুমের মধ্যেই ও জড়িয়ে ধরেছে আইয়ুকে। বেগমের স্পর্শ পেয়ে আইয়ু হেসে ঠোঁট ছোঁয়ালো বেগমের বুকে। সেকেন্ডেরও কম সময় স্থায়িত্ব হলো সেই চুমু, যেটা বেগমের পক্ষে বোঝা কখনোই সম্ভব নয়। আসসালামু আলাইকুম কিউটি পাইরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, বাট একটু কম হ্যাপি। তাই তাড়াতাড়ি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো আর আমাকে হ্যাপি করে দাও। আল্লাহ হাফেজ।